লাল বেনারসি পরে প্রাণপণে দৌড়ে চলেছে সারসী এক কন্যা। পায়ে উঁচু হিল থাকায় ঠিক মতো দৌড়াতেই পারছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হিল দুটো খুলে ফেললো খালি পায়ে। আবার ছুটতে শুরু করলো সে। হাতে ধরা ফোনটি দিয়ে বারবার কাউকে কল করছে, কিন্তু ওপাশের মানুষটি কোনোভাবেই ফোন ধরছে না। কয়েকবার চেষ্টা করার পর ফোনটি বন্ধ পাওয়া গেল। মুহূর্তেই চোখ ভিজে উঠল তার। এখনই তোমার ফোন বন্ধ হতে হলো? আমি এখন কোথায় যাব? যদি সে আমাকে ধরে ফেলে? কথাগুলো বলতে বলতেই চারদিকে অসহায় চোখে তাকালো সে। তারপর আবার এক মুহূর্তও সময় নষ্ট না করে আবার দৌড়ে চলল। হঠাৎ শাড়ির আঁচলে পা জড়িয়ে গেল, ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। তীব্র ব্যথায় মুখ বিকৃতি হয়ে উঠল। নিজেকে সামলে উঠে দাঁড়ানোর আগেই চারপাশে ঘূর্ণায়মান ব্লেডের বিকট শব্দ কানে ভেসে এলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা আরো কাছে, আরো তীব্র হয়ে উঠতে লাগলো। ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে লাগলো সে। আর তার দৌড়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশে উঠতে লাগলো হেলিকপ্টারটিও। অবশেষে ক্লান্ত হয়ে পড়তেই হেলিকপ্টারটি ধীরে ধীরে তার থেকে কিছুটা দূরে ঘন কুয়াশা ঢাকা নির্জন রাস্তায় নেমে এলো। মেয়েটি হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়াতে চারিদিকে ভেসে এলো এক তীক্ষ্ণ শীষের শব্দ। মুহূর্তের মধ্যে সেই শব্দ মাইকে আওয়াজের মতো চারপাশ কাঁপিয়ে তুলল। তারপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ। নিস্তব্ধতার মাঝেই ভেসে এলো এক গভীর শীতল হাসি। লুকোচুরি শেষ, সুইট হার্ট। এত তাড়াতাড়ি এনার্জি শেষ হয়ে গেল? নো ওয়ে, বেলা। আমার ভবিষ্যৎ স্থির হয়ে এত কম স্ট্যামিনা চলবে? আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ফুল এনার্জি লাগবে। বেলা ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লোকটি আবারও থামিয়ে দিল। একদম চুপ। তোমার মুখে কথা শুনলেই আমার কানে ঝাঁজ ধরে যায়। আমি কিন্তু একজন রকস্টার। আমার কণ্ঠের যত্ন নিতে হয়। এখন চলো, বিয়ের শুভ মুহূর্ত কিন্তু পার হয়ে যাচ্ছে। বেলা দাঁতে দাঁত চেপে বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না, মিস্টার খাটাস। বেলার কথা শুনে লোকটি ঠোঁট বাঁকিয়ে হাসলো, তবে সে হাসি বেশিক্ষণ দূরত্ব বজায় রাখলো না। হেলিকপ্টার থেকে এক লাফে নেমে মুহূর্তেই বেলার সামনে এসে দাঁড়ালো সে। কোনো রকম পূর্বাভাস ছাড়াই এক হাত তার কোমর জড়িয়ে অনায়াসে কাঁধে তুলে নিল। হঠাৎ এমন ঘটনায় বেলা ভয়ে জমে গেল। কয়েক সেকেন্ড পর নিজের হুঁশ ফিরতেই লোকটার পিঠে কিল ঘুষি মারতে শুরু করলো, কিন্তু লোকটির তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ হলো না। বরং হেসেই বলল, এখনো যদি এত এনার্জি নষ্ট ফেলো, তাহলে আমাদের বহু প্রতীক্ষিত প্রথম রাতের কি হবে? ভেরি ব্যাড ম্যানার্স সুইটহার্ট, বি কুল, জাস্ট বি কুল। কথা শেষ করে বেলাকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ল সে। তারপর পকেট থেকে একটি ইঞ্জেকশন বের করে বেলাকে কাঁধে থেকে নামালো। কিছু বোঝার আগেই তার ঘাড়ে ইঞ্জেকশনটি পুশ করে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বেলার চোখ ভারী হয়ে এলো। চারপাশ ধীরে ধীরে ঘন কুয়াশার মতো অন্ধকারে ডুবে যেতে লাগলো। লোকটি ধীরে ধীরে বেলার মাথার ঘোমটা খুলে পাশে ছুঁড়ে ফেলল। অবচেতন অবস্থাতেও সামান্য ব্যথায় কুঁকড়ে উঠল বেলা, কিন্তু প্রতিবাদ করার শক্তিটুকুও তার অবশিষ্ট রইল না। ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল সে। লোকটি তার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। ভীষণ বড় ভুল করে ফেলেছে বেলা, আমার কাছ থেকে পালিয়ে না গেলে আজকের গল্পটা অনেক সহজ হতো। কিন্তু তুমি তো সবসময় কঠিন পথটাই বেছে নিতে ভালোবাসো। কথাগুলো বলতে বলতে আর চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। মুখে ফুটে উঠল ভয়ঙ্কর এক কুটিল হাসি। ঠিক আছে, গল্পটা কঠিনই হোক, তবে মনে রেখো, সেই কঠিন গল্পের জন্য তোমার শাস্তিটাও হবে সমান কঠিন। মাই সুইট হার্ট বেলা। 2 দিন আগে সীমান্ত বাংলাদেশে এসেছে, তাই তাকে ঘিরে ঢাকায় একটি জমকালো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। লোক সমাগম বরাবরই অপছন্দ দিগন্তের। অকারণে মানুষের ভিড়কে নিজেকে মিশিয়ে দিতে সে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু ঢাকার প্রসিডিউসারের বারবার অনুরোধ উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে উপস্থিত হতে রাজি হয়। থাইল্যান্ডের জনপ্রিয় রকস্টার সীমান্ত তাদের অনুষ্ঠানে এসেছে, এ খবরই যেন অতিথিদের আনন্দের সীমা রইল না।
মুহূর্তেই পুরো হল জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়ল। ঝলমলে আলো, উচ্চস্বরে বাজতে থাকা গান আর অতিথিদের হাসি আড্ডায় জমে উঠল পার্টি। সেই অনুষ্ঠানের ওয়েটারদের একজন ছিল ১৬ বছরের কিশোর বেলা। সবেমাত্র এসএসসি পাস করেছে সে। বাবা-মা নেই, ছোটবেলা থেকেই মামার কাছেই মানুষ হয়েছে। পড়াশোনার খরচ নিজেকেই চালাতে হয়। তাই ৩ টি টিউশনির পাশাপাশি মাঝেমধ্যে ফুড ডেলিভারির কাজও করে। দিনের বেশিরভাগ সময়ই ছুটে বেড়াতে হয় তাকে। বেলা কখনোই খুব চালাক-চতুর ছিল না, বরং অসম্ভব চঞ্চল, প্রাণবন্ত আর একটু বেশিই বাচাল। তবে তার সেই আদুরে কথাবার্তাই ছিল সবচেয়ে বড় শক্তি। একবার কথা বললেই মানুষ সহজে তাকে অপছন্দ করতে পারত না। ক্লান্ত মুখেও হাসি ধরে রাখার অদ্ভুত এক ক্ষমতা ছিল মেয়েটার। তার মামা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। কিন্তু কয়েক মাস আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ২ পা প্যারালাইজড হয়ে যায়। মুহূর্তেই পরিবারটার উপর নেমে আসে দুর্দিন। সেই সময়টাতেই বেলা নিজের পড়াশোনার পাশাপাশি উপার্জনের অর্ধেক টাকা মামার সংসারে দিতে শুরু করে। তার মামি হয়তো কখনো তাকে আপন মেয়ের মতো ভালোবাসতে পারেনি, কিন্তু খারাপ ব্যবহারও করেননি। বরং এই অল্প বয়সে মেয়েটার পরিশ্রম দেখে কখনো কখনো তার নিজেরই চোখ ভিজে উঠত। এভাবে ভালোই চলছিল ছোট্টবেলার জীবন। কিন্তু কেউ জানতো না কাল বৈশাখীর মতো এক রাতেই তার ভাগ্যের মোড় ঘুরে যাবে। সেই রাতেই তার জীবনের প্রবেশ করবে রকস্টার দিগন্ত নামের এক ভয়ঙ্কর ঝড়। এই অনুষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছিল বেলা তার এক বান্ধবীর মাধ্যমে। রাতের শিফটটা ঠিকঠাক শেষ করতে পারলেই পারিশ্রমিক হিসাবে ৫,০০০ টাকা পাবে। বেলার মতো একটি মেয়ের কাছে টাকাটা অনেক বড় অঙ্ক। তাই কোনোভাবেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি সে। তবে শুরুতেই বাধা আসে। বয়স কম হয় ম্যানেজার প্রথমে তাকে কাজে নিতে অস্বীকৃতি জানান। কিন্তু বেলা তো বেলাই। নিজের মিষ্টি কথাবার্তা, তার চঞ্চল ব্যবহারে অল্প সময়ের মধ্যেই ম্যানেজারের মন গলিয়ে ফেলে। শেষ পর্যন্ত অনুমতি মিলতেই খুশি মনে কাজে লেগে যায় সে। ট্রেতে কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে বেড়াচ্ছিল বেলা। মুখে সেই চেনা হাসি। হঠাৎ পেছন থেকে কেউ অত্যন্ত অশালীনভাবে তার কোমরে হাত রাখল। শুধু স্পর্শ নয়, চিমটি কেটে বিকৃতি আনন্দ নেওয়ার চেষ্টা। অপ্রস্তুত হয়ে পুরো শরীর কেঁপে উঠল বেলার। পর মুহূর্তে বুঝতে পারল ঠিক কি ঘটেছে। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো। হাতে থাকা ট্রেটা থপ করে মেঝেতে পড়ে ভেঙে গেল। একবারও না ভেবে সে ঝট করে সামনের ঘুরে দাঁড়ালো। তারপর সামনের দাঁড়িয়ে থাকা লম্বা অবয়বের লোকটিকে নিজের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারল। ট্রেটা মেঝেতে পড়তেই চারদিকে কাঁচ ভাঙার বিকট শব্দ ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই ঠাস থাপ্পড়ের তীক্ষ্ণ শব্দে যেন পুরো হল ঘর স্তব্ধ হয়ে গেল। মিউজিক তখনও বাজছিল, কিন্তু কেউ যেন সেটার অস্তিত্বই অনুভব করতে পারছিল। মুহূর্তেই মধ্যেই শত শত মানুষের হাসি থেমে গেল। যে যেখানে ছিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস পর্যন্ত যেন জমে গেল। লোকটা থাপ্পড় খেয়ে কয়েক সেকেন্ড একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বেলার দিকে তাকালো। অন্যদিকে বেলার বুক ধড়ফড় করছে, ভয়ে তার হাত কাঁপছে, কিন্তু চোখে বিন্দু মাত্র ভয় নেই। রাগ যেন সমস্ত ভয়কে গ্রাস করে ফেলেছে। সে এক পা এগিয়ে গিয়ে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? হু দ্য হেল আর ইউ? বড়লোক হলে কি ভাবেন সব মেয়েকে কিনে ফেলেছে না? যদি এতই শরীর ছোঁয়ার নেশা থাকে তাহলে পতিতালয়ে যান। সেখানে আপনাদের মতো মানুষের অভাব হবে না। আর প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো কেটে যাচ্ছিল। পুরো হলঘর তখন এমন নীরবতা, যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। লোকটা ধীরে ধীরে নিজের গালে হাত বুলিয়ে নিল। তার চোখ আগুন ছিল না, ছিল বরফের মতো ঠান্ডা এক দৃষ্টি। যে দৃষ্টি দেখে মানুষের শরীরের রক্ত পর্যন্ত হিম হয়ে যেতে পারে। চারিপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা অস্তিত্বে এক অপরের মুখের দিকে তাকালেন। কেউ সামনে এগোনোর সাহস পেল না। লোকটির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিহান অনিচ্ছায় এক পা সামনে বাড়ালো। বুকের ভেতরটা ধুকপুক করছে তার। সে জানে এই নীরবতা ঝড়ের আগে নীরবতা। ধীর কণ্ঠে সে বলল, এই মেয়ে, তুমি কি জানো তুমি কার সঙ্গে এভাবে কথা বলছো? বেলা এক ঝলক তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। একদম আরেকজনের হয়ে ওকালতি করতে আসবেন না।
উনি যে দেশের প্রেসিডেন্টই হন না কেন, এতেই এই বেলার কিছু যায় আসে না, লজ্জা করে না আমার মতো একটা ছোট্ট মেয়েকে এভাবে স্পর্শ করতে? ঘরে কি মা-বোন নেই? কথাগুলো শেষ হতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অতিথি আতঙ্কে এক পা পিছিয়ে গেল। কারণ এবার সবাই বুঝে গেছে যাকে থাপ্পড় মারা হয়েছে সে আর কেউ নয়, রকস্টার সীমান্ত। থাইল্যান্ডের সবচেয়ে বড় আলোচিত রকস্টার। আর এই একই সঙ্গে এমন এক মানুষ যার রাগ সম্পর্কে অসংখ্য গুজব ছড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দিগন্ত এখনো একটা কথাও বলেনি। সে শুধু স্থির চোখে বেলার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি এতটাই ঠান্ডা, এতটাই নিস্তব্ধ যে বেলার বুকের ভেতরেও অজানা এক অস্তিত্ব জন্ম নিতে শুরু করলো। দিগন্ত ধীরে ধীরে কোটের ভেতর হাত ঢোকালো। রিহানের বুক কেঁপে উঠল। সে জানে স্যার যখন এভাবে কোটের ভেতর হাত দেন তখন কখনোই ভালো কিছু ঘটে না। সীমান্ত কোটের ভিতর থেকে কালো রঙের চকচকে রিভলভারটি বের করলো। মুহূর্তের মধ্যেই একটি বিকট শব্দে গুলির আওয়াজ পুরো হলঘর কাঁপিয়ে দিল। আচমকা সেই শব্দে সবাই আতঙ্কে কেঁপে উঠল। কয়েকজন অতিথি ভয়ে পা পিছিয়েও গেল। মুহূর্তের মধ্যেই আনন্দ উল্লাসে ভরা পরিবেশটি পরিণত হলো অস্বস্তিকর নিস্তব্ধতায়। সীমান্ত নির্বিকারে মুখে রিভলভারটি কপালের পাশ ঘেঁষে ধীরে ধীরে উপর নিচ করতে করতে ভারী কণ্ঠে, রিহান, গত 15 মিনিটের সিসিটিভি ফুটেজ অন করো। হাতে সময় 5 মিনিট মাত্র। এই কয়েকটি কথাই যথেষ্ট ছিল। রিহান এক মুহূর্তও দেরি করল না। সঙ্গে সঙ্গেই নিজের কাজে লেগে গেল। এদিকে বেলা কিছু বলতে গিয়েও থেমে গেল। রিভলভারটির দিকে চোখ পড়তেই তার গলা শুকিয়ে এলো। ছোটবেলা থেকেই বন্দুকের প্রতি তার অস্বাভাবিক ভয়। তাই কম্পমান চোখে সে শুধু দিগন্তের হাতে ধরা রিভলভারটির দিকেই তাকিয়ে রইল। ঠিক তখনই ম্যানেজারকে ডেকে পাঠানো হলো। তিনি প্রায় দৌড়ে সেখানে এসে উপস্থিত হলেন। কি ঘটেছে তা তিনি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে অনুষ্ঠানের চিফ গেস্টকে ঘিরে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে এটা বুঝতে তার বাকি রইল না। মনের ভেতর আতঙ্ক জমে উঠল। ইস! যদি এই ঘটনার জন্য পুরো অনুষ্ঠান নষ্ট হয়ে যায়, তাহলে প্রসিকিউটর আমাকে কোনোভাবেই ছাড়বে না। ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। জি স্যার, কন্ট্রোল রুম থেকে গত 15 মিনিটের ফুটেজ চাই এখনই। রেহানের নির্দেশ পেয়েই ম্যানেজার আর কোনো প্রশ্ন করলেন না। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফোন করে ফুটেজ পাঠাতে বললেন। কয়েক মিনিটের মধ্যেই পেন ড্রাইভ করে ফুটেজ এনে দেওয়া হলো। রিহান নিজের ল্যাপটপে সেটি সংযুক্ত করলো। দ্রুত ফাইল খুলে একে একে গত 15 মিনিটের সব ভিডিও চালাতে লাগলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন কিছু একটা খুঁজছিল। হঠাৎই সে কাঙ্ক্ষিত মুহূর্তটি পেয়ে গেল। স্ক্রিনে দেখা গেল বেলা অতিথিদের কোল্ড ড্রিংকস পরিবেশন করছে। স্যার, সীমান্ত একবার স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, মেইন ভিডিওতে ফোকাস করো। রিহান সঙ্গে সঙ্গে ভিডিওটি ফুল স্ক্রিন চালিয়ে দিল। হল রুমে উপস্থিত প্রত্যেকটি মানুষ তখন নিঃশ্বাস আটকে স্ক্রিনের দিকে তাকিয়ে। বেলাও তাকিয়ে আছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা গেল দিগন্ত নয়, বরং তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক অতিথি ইচ্ছাকৃতভাবে বেলার কোমরে হাত দিয়েছিল। পর মুহূর্তেই ভুল বুঝে বেলা সীমন্তকে থাপ্পড় মারে। দৃশ্যটা শেষ হতেই বেলার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। ধীরে ধীরে সে দিগন্তের দিকে তাকালো। সীমান্ত তখনও একইভাবে তার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি কঠিন, স্থির এবং অনুভূতিহীন। সেই চোখের দিকে এক মুহূর্তেও তাকিয়ে থাকতে পারল না বেলা। সে দ্রুত দৃষ্টি সরিয়ে ভিডিওটিতে দেখা লোকটিকে খুঁজতে লাগলো। পেয়েও গেল। মুহূর্তের মধ্যেই তার বিস্মিত চোখে আবার আগুন জ্বলে উঠল। ধূপধাপ পায়ে সে লোকটার দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু মাঝপথেই ম্যানেজার তার সামনে এসে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বারবার বলেছিলাম ঠিকভাবে কাজ করতে। কিন্তু না, তোমার সবকিছুতেই তাড়াহুড়ো। নিজের ভুলের জন্য এই পার্টির চিফ গেস্টকে সবার সামনে থাপ্পড় মেরেছো। এতে কি তোমার ভবিষ্যৎ ভালো হবে? যাই হোক, তুমি আর এক মুহূর্তও এখানে থাকবে না। বেরিয়ে যাও। আই সেইড গেট আউট। ম্যানেজারের কঠোর গলায় কথাগুলো বললেও ভেতরে ভেতরে তিনি বিচলিত ছিলেন। মেয়েটিকে তার ভালোই লাগতো। নিজের মেয়ের বয়সী বলেই হয়তো তার প্রতি আলাদা একটা মায়া কাজ করত। তিনি বুঝতে পারছিলেন যে বেলা ভুল উম বুঝেই এমন কাজ করেছে। তবু এই ভুলের পরিণতি যে খুব সহজ হবে না সেটাও তিনি জানতেন। তাই শেষবারের মতো তাকে এখান থেকে চলে যেতে বললেন। কিন্তু বেলা থামল না। নিজের
সম্মানে আঘাত করা মানুষটিকে ছেড়ে দেওয়ার মতো মেয়ে সে নয়। ম্যানেজারকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে সেই লোকটার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই একটি তীক্ষ্ণ শব্দে সবাই চমকে উঠল। পরিস্থিতি মুহূর্তেই আরো বিশৃঙ্খল হয়ে গেল। বেলা থমকে দাঁড়ালো। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর সেই বিশৃঙ্খলার মাঝেই দিগন্ত ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। তারপর বেলার কানের কাছে ঝুঁকে অত্যন্ত ধীর অথচ ভারী কণ্ঠে বলল, উইল ইউ বি পানিশড ফর ইউর ভিড? তৈরি থাকো নিজের কাজের পরিণতির মুখোমুখি হওয়ার জন্য। চলবে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন।